acute infection. As we know that where there is surgery, in every aspect chance of development of infection, and where there is infection, in everywhere there may needs the surgery. তাহলে সার্জারি যেখানে আছে সেখানে ইনফেকশন হতে পারে, আবার যেখানে ইনফেকশন আছে সেখানে সার্জারি লাগতে পারে। এটা অতি সত্য কথা এবং ওতপ্রোতভাবে জড়িত। তো ইনফেকশান সার্জারিতে আমরা কিছু অ্যাকিউট ইনফেকশান হ্যান্ডেল করি, আবার কিছু ক্রনিক ইনফেকশানকে হ্যান্ডেল করতে হয়। Now we are going to discuss regarding the acute infections that we have to handle in the aspects of surgery. Since the time of surgery has evolved, as especially infection and hemorrhage have been recognized as two well-known enemies of surgeons. তাহলে এখানে কিছু কিছু ব্যক্তি একটু রসিকতা করে লিখেছে যে infection and surgery are the two enemies of a surgeon. Basically, they are the two enemies. Over a period of time, many newer antibiotics have come into existence. However, infection still dominates and it is one of the major causes of mortality and morbidity. দীর্ঘদিন ধরে ভ্যারাইটিস অ্যান্টিবায়োটিক্স মানে পৃথিবীতে এক্সিস্ট করছে এবং আমরা এটা দিয়েই ফাইট করি, স্টিল দেন ইনফেকশান এক্সিস্ট করছে, ইনফেকশানটাকে আমরা ইরাডিকেট করতে পারি না। However, infection still dominates and it is one of the major causes of mortality and morbidity in a patient who has a benign disease. এই ইনফেকশনটা কিন্তু ইট ইজ এ benign disease, not a malignant. Malignant disease হলে তো সেখানে মর্টালিটি মরবিডিটিটা বেশি, but still this benign disease infection have got the tremendous capacity to create problems. This is the sad part of consequence of disease. Hence, it is important to diagnose and treat infection effectively as early as possible. এটা একটু বইতে কোনো বইতে এরকম একটা ভূমিকা দেওয়া আছে ইনফেকশন চ্যাপ্টারে, যে ইনফেকশন অ্যান্ড হেমোরেজ আর দি টু এনিমিজ। অনেক অ্যান্টিবায়োটিক এক্সিস্ট করে, তাদেরকে দিয়ে আমরা ট্রিটমেন্টও করি, বাট ইনফেকশন কিন্তু কখনোই ইরাডিকেট করা যায় না। এবং এটা মাথায় নিয়েই আমরা পথ চলি এবং ইনফেকশন যখনই হয় আর্লি ডায়াগনোসিস করা এবং ইফেক্টিভলি ট্রিটমেন্ট করা ইজ দি ওয়ে অফ সলিউশন। নাও অ্যাকিউট ইনফেক্টিভ প্রসেসেস সেলুলাইটিস। Meanwhile, you have heard the name cellulitis. অনেকে জানো হোয়াট ইজ সেলুলাইটিস। তোমরা কি প্যাথোলজির নলেজ জানো না মাইক্রোবায়োলজির নলেজ থেকে জানো হোয়াট ইজ সেলুলাইটিস? বাট ইন সার্জিক্যাল অ্যাসপেক্টস every moment we have to face it. Cellulitis, by definition, it is a spreading subcutaneous inflammation caused by the hemolytic streptococcus. তাহলে যদি আমরা ডেফিনেশন যে বলি জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ সেলুলাইটিস, অ্যান্সার শুড বি লাইক দিস, যে স্প্রেডিং ইনফ্লামেশন অফ দি সাবকিউটেনিয়াস টিস্যু। এইটুকু বলে তোমরা মুখ বন্ধ করে থাকবা, দি স্প্রেডিং ইনফ্লামেশন অফ দি সাবকিউটেনিয়াস টিস্যু। এরপরে ইট ইজ কজড বাই দি হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস। Streptococci produces hyaluronidase and streptokinase. Net result is that the inflammatory exudate spreads in the subcutaneous and fascial planes, resulting in a gross swelling of the affected part. তো তোমাদের যে মাইক্রোবায়োলজি নলেজের সাথে এটা মিলাই নাও, দেখো যে ঠিক এই জিনিসগুলোই হয়তো বা তোমরা পড়ে এসেছো, তাই তো? তাহলে স্ট্রেপ্টোকক্কাসটা কি প্রডিউস করে? হায়ালুরোনাইডেস অ্যান্ড স্ট্রেপ্টোকাইনেস। এটাই তোমার টিস্যু ডিস্ট্রাকশন করে এবং একটা ইনফ্লামেটরি এক্সুডেটের সৃষ্টি করে, যেটা সাবকিউটেনিয়াস এবং ফাশন প্লেন দিয়ে এক্সটেন্ড করে অ্যাজ এ সোয়েলিং। হোয়েনেভার দেয়ার ইজ এ লুজ সাবকিউটেনিয়াস টিস্যু is as in scutum or loose connective tissue and interstitial tissue as in the face and forearm, it spreads fast. তাহলে যেহেতু সাবকিউটেনিয়াস টিস্যু প্লেন দিয়ে স্প্রেড করে, তা যে সমস্ত জায়গাগুলো তোমার টিস্যু প্লেনগুলো লুজ, যেমন স্কুটাম, নেক, ফেস, হ্যান্ড, এইসব জায়গাগুলোতে কিন্তু এরা স্প্রেড করে বেশি। ক্লিয়ার? ওর স্প্রেড করার জন্য লুজ টিস্যু দরকার। তা লুজ টিস্যু কোথায় কোথায় অ্যাভেলেবেল আছে আমাদের বডিতে? স্কুটামে আছে, নেক, ফেস, ফোরআর্মে, এই জায়গাগুলোতে লুজ টিস্যু আছে। সো এই সেলুলাইটিসটা এই জায়গাগুলোতেই বেশি দেখা যায়। তাহলে আমরা বাই ডেফিনেশন ইট ইজ স্প্রেডিং ইনফ্লামেশন অফ দি সাবকিউটেনিয়াস টিস্যু। পজিটিভ অর্গানিজমটা কি হলো? স্ট্রেপ্টোকক্কাস।
হেমোলাইটিকাস। এবং কমন সাইট হলো লুজ টিস্যু যেখানে আছে স্কুটাম, ফেস, নেক, ফোরআর্ম এটসেট্রা। এই যে সেলুলাইটিসের জন্য যে স্ট্রেপ্টোককাস হেমোলাইটিকাস আসে, এর সোর্সটা কি? সোর্স অফ ইনফেকশনটা হচ্ছে ইনজুরিজ, মেজর অর মাইনর। তারপরে আসছে কি গ্রেজ অর স্ক্রাচ, স্নেক বাইট, স্করপিয়ন বাইট এটসেট্রা। ঠিক আছে, তাহলে ইনসেক্ট বাইট থেকে আসতে পারে, স্ক্রাচ যদি হয় সেখান থেকে আসতে পারে, মেজর এবং মাইনর ইনজুরি হলেও সেখানে এটা বাসা বাঁধতে পারে। ঠিক আছে, তাহলে সোর্স হলো মেজর অ্যান্ড মাইনর ইনজুরি, ইনসেক্ট বাইটস অ্যান্ড স্ক্রাচেস। এর প্রেসিপিটেটিং ফ্যাক্টর একটা আছে, সেটা হলো কি লো বডি রেজিস্ট্যান্স অ্যান্ড ডায়াবেটিস। যদি কোনো পেশেন্টের লো বডি রেজিস্ট্যান্স থেকে থাকে যে কোনো কারণের জন্য হোক, তাহলে এই ইনফ্লামেশনটা র্যাপিডলি স্প্রেড করে। আর যদি তার ডায়াবেটিস থেকে থাকে তাহলে ওটা খুব র্যাপিডলি স্প্রেড করে। ঠিক আছে, তাহলে প্রেসিপিটেটিং ফ্যাক্টরের মধ্যে আমরা ধরি ডায়াবেটিস মেলাইটাস অ্যান্ড লো রেজিস্ট্যান্স অফ ইন্ডিভিজুয়ালস, দ্যাট ইজ ম্যালনিউরিশড পেশেন্টের ক্ষেত্রে এটা বেশি অ্যাফেক্টেড হবে, ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে এটা বেশি অ্যাফেক্টেড হবে। তাহলে কমন সাইড আগে যেটা আমরা বলেছিলাম লোয়ার লিমস, ফেস, স্কুটাম, নেক, এই সমস্ত জায়গাগুলোতে হচ্ছে কমন সাইট। নাও ক্লিনিক্যাল ফিচারটা কি হবে সেলুলাইটিস হলে? দি অ্যাফেক্টেড পার্ট শোজ এভিডেন্স অফ ইনফ্লামেশন সাচ অ্যাজ রেডনেস অ্যান্ড ইচিং ফলোড বাই ডিফিউজ সোয়েলিং। প্রথমে একটু ইচিং হবে, রেডনেস হবে, তারপরে ডিফিউজ সোয়েলিং আসবে। স্কিন ইজ স্ট্রেসড অ্যান্ড শাইনি, পেইন, ফিভার, টক্সিমিয়া ফলোইং লেটার, and it is differentiated from an abscess by features mentioned below. তাহলে এখানে তুমি প্রথমে কি পাচ্ছ? দি অ্যাফেক্ট এরিয়া বিকাম সোলেন অ্যান্ড রেডনেস, ইচিং থাকবে, তারপরে স্কিন স্ট্রেসড অ্যান্ড শাইনিং হয়ে যাবে, তার সাথে ফিভার, পেইন, টক্সিমিয়া এগুলোও থাকবে। তাহলে ইনফ্লামেশনের যে কটা সাইন আছে, 5টা সাইন আছে, এই অল দি 5 সাইন্স শুড বি present there, and it sometimes it may confused with the abscess. And what is the difference between abscess and cellulitis? I will coming in this point later on. Untreated cases suppuration, slapping and gangrene can occur. যদি এই অবস্থায় আমরা ট্রিটমেন্ট করতে না পারি তাহলে সাপুরেশন হবে, স্লাপিং আউট হয়ে যাবে ওভারলাইং স্কিন, and there may be chance of development of gangrene. Now, what is the difference between abscess and cellulitis? Before that, আমাদের জানতে হবে what is abscess. It is a localized collection of pus surrounded by pyogenic membrane. আমরা কিন্তু সেলুলাইটিসের ক্ষেত্রে পায়োজেনিক মেমব্রেনের কথা বলিনি, ইনফ্লামেশনটা কিন্তু ডিফিউজ, আর অ্যাবসেসের ক্ষেত্রে কিন্তু লোকালাইজড, দুটো টার্ম কিন্তু ডিফারেন্ট। সেলুলাইটিসে আমরা কি বলছি? নো এজ, দ্যাট ইজ ডিফিউজ সোয়েলিং। আর অ্যাবসেসের ক্ষেত্রে ওয়েল সাবস্ক্রাইবড হ্যাজ অ্যান এজ, ওর একটা এজ আছে এবং এটা ওয়েল সাবস্ক্রাইবড। সেলুলাইটিসের নো লিমিট, আর অ্যাবসেসের লিমিট ইজ প্রেজেন্ট, ওর এক্সটেনশনের একটা লিমিট আছে। সেলুলাইটিসের নো পাস, বাট ওখানে আমরা কি ইনফ্লামেটরি এক্সুডেটের কথা বলেছি যেটা থাকবে, কিন্তু ফ্রাঙ্ক পাস পাওয়া যায় না, আর ফ্রাঙ্ক পাস প্রেজেন্ট ইন কেস অফ অ্যাবসেস। আরেকটা আছে কি সেলুলাইটিসের ক্ষেত্রে কোনো ফ্লাকচুয়েশন তুমি পাবে না, যেহেতু টিস্যু প্লেন দিয়ে ওটা এক্সটেন্ড করছে, বাট অ্যাবসেসের ক্ষেত্রে ফ্লাকচুয়েশন ইজ পজিটিভ। সেলুলাইটিসটা যে নো ডেফিনিটিভ এজ, ইট ইজ এ ডিফিউজ সোয়েলিং, নো লিমিট অফ এক্সটেনশন, নো পাস, নো ফ্লাকচুয়েশন। বাট অ্যাবসেসের ক্ষেত্রে ওয়েল সাবস্ক্রাইবড, হ্যাজ অ্যান এজ, limitation is present, pass is present, and at the same time fluctuation is positive. দেখো here is a picture, এই যে ইনফ্লামেশনটা পায় এখানে হয়েছে, সোয়েলিং হয়েছে এবং এটা স্প্রেডিং ইনফ্লামেশন, ইট ইজ এ সেলুলাইটিস অফ দি ফুড। ঠিক আছে, ইট ইজ এ পিকচার দি সেলুলাইটিস অফ দি ফুড। এটা কিন্তু ওয়েল সাবস্ক্রাইব না, এটা ডিফিউজ ইনফ্লামেটরি সোয়েলিং। Now, what should be the treatment of cellulitis? সেলুলাইটিসটা আমরা জানলাম, কোথায় কোথায় হয় জানলাম, পজিটিভ অর্গানিজম জানলাম।
অ্যাবসেসের সাথে এর পার্থক্য কি সেটাও আমরা মিনওয়াইল জেনেছি। নাও হোয়াট শুড বি দি ট্রিটমেন্ট? ফার্স্ট অফ অল, বেড রেস্ট উইথ লেগ এলিভেটেড, দিস রিডিউসেস এডেমা অফ দি লেগ। যদি লেগে এটা হয়ে থাকে তাহলে প্রথম কথা হলো যে পেশেন্ট আসলে তাকে একটা বেড রেস্ট অ্যাডভাইস করো। তারপরে যে পার্টটা অ্যাফেক্টেড পার্টে তুমি একটু রেস্ট দাও। যদি এটা লেগে হয়ে থাকে, লেগ শুড বি এলিভেটেড, এবং এলিভেশন করলে কি হচ্ছে, লেগ এবং আর্ম হলে তুমি এলিভেশন করে রাখতে পারছো, কিন্তু নেকে হলে তো আর পাচ্ছ না। তো যাই হোক, একটু যদি এলিভেটেড করে রাখা যায় তাহলে কি হয়, এডেমাটা সাবসাইড করে। গ্লিসিন ম্যাগনেসিয়াম সালফেট ড্রেসিং হুইচ রিডিউসেস এডেমা অফ দি পার্ট বাই অসমোটিক ইফেক্ট। এটা এখন আমরা আর ইউজ করি না, বাট once upon a time it was the only way of treating a cellulitis. ম্যাক্স সালফের একটা ড্রেসিং ম্যাটেরিয়াল আমরা তৈরি করতাম। ম্যাগনেসিয়াম সালফেট কি তোমরা পড়েছো? আচ্ছা, তো এই ম্যাগনেসিয়াম সালফেট আর গ্লিসিন মিক্সড করে একটা মিক্সচার আমরা করতাম, সেইটা দিয়ে একটা ড্রেসিং ম্যাটেরিয়াল হিসাবে আমরা ইউজ করতাম ওভার দি সেলুলাইটিক এরিয়া, এবং এটা কি করে, এডেমাটাকে সাবসাইড করে বাই ইটস অসমোটিক ইফেক্ট। Diabetic mellitus, if present, is treated with injection insulin given subcutaneously. কারণ আমরা প্রিডিসপোজিং ফ্যাক্টর অথবা এর একটা এক্সাজারেটিং ফ্যাক্টরের ভিতরে আমরা মেনশন করেছি যে ডায়াবেটিস মেলাইটাস। তো এই পেশেন্টে যে ডায়াবেটিক মেলাইটাস থেকে থাকে, দ্যাট শুড বি ট্রিটেড অ্যাকর্ডিংলি। আরেকটা কি হচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক সাচ অ্যাজ ইনজেকশন, সেফালোস্পোরিন হ্যাভ টু বি গিভেন। আমাদেরকে এবার এগুলো হলো সাপোর্টিভ ট্রিটমেন্ট, যে রেস্ট দিতে হবে, ইফ পসিবল অ্যাফেক্টেড পার্ট শুড বি এলিভেটেড, আমরা ম্যাক্স সালফের একটা ড্রেসিং দিতে পারি, এগুলো করতে ডায়াবেটিস থাকলে সেটাকে কন্ট্রোল করতে হবে, এগুলো গেল সাপোর্টিভ ট্রিটমেন্ট। বাট স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক শুড হ্যাভ টু ইউজ, এবং আমরা কোন অ্যান্টিবায়োটিকটা চুজ করি, সেফালোস্পোরিনটা আমরা এসব জায়গাগুলোতে চুজ করি। বাট যদি আমরা ওখান থেকে ফ্লুইডটা বের করতে পারি এবং ওটাকে কালচার সেন্সিটিভিটি করতে পারি, তাহলে আমরা স্পেসিফিক অ্যান্টিবায়োটিকের অবস্থানটা জানতে পারবো এবং সেটা আমরা ইউজ করতে পারবো। বাট বিফোর দ্যাট, সেফালোস্পোরিন ইজ এ ড্রাগ অফ চয়েস। অ্যামোক্সিসিলিন অ্যান্ড ক্লাভোনিক অ্যাসিড, আমাদের একটা কমার্শিয়াল প্রিপারেশন আছে যে অ্যামোক্সিসিলিনের সাথে ক্লাভোনিক অ্যাসিডের কম্বিনেশনে একটা ড্রাগ আছে, অ্যামোক্সিক্লাভ, এটা আমরা ইউজ করতে পারি প্রপারলি। অ্যান্টি স্নেক ভেনাম ইজ গিভেন ইন স্নেক বাইট কেসেস। আগে আমরা বলেছিলাম যে ইনসেক্ট বাইটের মধ্যে স্নেক বাইট হলেও এটা হতে পারে, তো ইফ ইট ইজ ডিউ টু স্নেক বাইট ফলোয়িং স্নেক বাইট, তাহলে ওর অ্যান্টিভেনাম আমাদের লাগতে পারে, কিন্তু এটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট, এটা তো জেনে রাখো। যদি ইফ ইট ইজ ডিউ টু স্নেক বাইট ফলোয়িং স্নেক বাইট, তাহলে আমাদের অ্যান্টিভেনামের প্রয়োজন আছে। Now, if the cellulitis is not treated properly or adequately, there may be chance of development of some complications because it is an acutely infected condition. সেটা কি কমপ্লিকেশন হতে পারে? Cellulitis can turn into an abscess which needs to be drained. তাহলে সেলুলাইটিসটা যদি আমরা প্রপারলি ট্রিটমেন্ট না করি, এটা কিন্তু অ্যাবসেসে টার্ন নিতে পারে, এবং অ্যাবসেসে টার্ন নিলে অবভিয়াসলি ইট শুড হ্যাভ টু ড্রেন, কারণ অ্যাবসেসের ট্রিটমেন্টের প্রথম কথা হচ্ছে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ অফ দি পাস। আচ্ছা, নেক্রোটাইজিং ফাসাইটিস, এটা অ্যানাদার খারাপ জিনিস। নেক্রোটাইজিং ফাসাইটিস, যেহেতু এটা ফাসার প্লেন দিয়ে স্প্রেড করে, তো সেখানে একটা ব্যাড কনসিকুয়েন্স সৃষ্টি করতে পারে, দ্যাট ইজ নেক্রোটাইজিং ফাসাইটিস। এই কন্ডিশনটা contain certain highly invasive strains of Streptococcus pyogenes can cause extensive necrosis of the skin, subcutaneous tissue and may result in necrotizing fasciitis. তো এরা যেহেতু এদের যদি কিছু হাই ইনফেক্টিভ ভ্যারাইটি যদি হয়ে থাকে অর্গানিজমটা, তাহলে এরা এক্সটেন্সিভ ড্যামেজ করে সাবকিউটেনিয়াস প্লেনকে এবং ফাসাল প্লেনকে, এবং এই কন্ডিশনটাকে আমরা বলি নেক্রোটাইজিং ফাসাইটিস। Necrotizing fasciitis. It is treated by debridement and skin grafting later. এবং এরকম কন্ডিশন যদি হয়, তোমাকে অবশ্যই ইনসিশন দিতে হবে। অল ডেড অ্যান্ড ডিভাইটালাইজড টিস্যু শুড হ্যাভ টু বি এক্সাইজ, যেটাকে আমরা কালেকটিভলি বলি ডেব্রাইভমেন্ট। ডেব্রাইভমেন্টের অর্থ হলো টু এক্সাইজ অল দি ডেড অ্যান্ড ডিভাইটালাইজড টিস্যু ফ্রম দি উন্ড।
ডেব্রাইপেন শব্দটা সার্জারিতে প্রায় তোমরা বলবে বা শুনবে। এর অর্থ হলো টু এক্সাইজ অল দি ডেড অ্যান্ড ডিভাইটালাইজ টিস্যু ফ্রম দি উন্ড। তাহলে আমাদের ডেব্রাইপেন করা লাগবে এবং পরবর্তীতে যেহেতু ওখানে আমরা কিছু স্কিন কেটে ফেলতে হবে, স্কিন গ্যাপ থাকবে অ্যান্ড দেয়ার ডেভেলপস নেসেসিটি ফর স্কিন গ্রাফটিং। তাহলে এরা কি করতে পারে? টক্সিমিয়া করতে পারে, সেপ্টিসিমিয়া করতে পারে। স্ট্রেপ্টোকক্কাল টক্সিন শক সিন্ড্রোম ক্যান রেজাল্ট ইন এক্সোটক্সিনস অ্যান্ড প্রডিউস বাই দ্য অর্গানিজম। এবং আমরা জানি যে এরা এক্সোটক্সিন লিবারেট করে, ঠিক তো? না এন্ডোটক্সিন? এক্সোটক্সিন। তাহলে এই টক্সিনটা যে টক্সিমিয়া সৃষ্টি করতে পারে। তাহলে যদি আমরা প্রপারলি ওটাকে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে টক্সিমিয়া এবং সেপ্টিসিমিয়া পর্যন্ত আসতে পারে। সেলুলাইটিস ক্যান প্রেসিপিটেট কিটোঅ্যাসিডোসিস ইন এ পেশেন্ট হু হ্যাজ ডায়াবেটিস মেলাইটাস। তাহলে যদি এই পেশেন্টের ডায়াবেটিস মেলাইটাস থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিটোঅ্যাসিডোসিস পর্যন্ত পৌঁছে যেতে পারে। কিটোঅ্যাসিডোসিস ইজ এ ব্যাড কনসিকুয়েন্স অফ এ ডায়াবেটিক পেশেন্ট, দ্যাট ইজ হোয়ার বডিতে কিটোন বডিগুলোর অ্যাভেলেবিলিটিটা বেড়ে যায়। ইট ইজ এ ব্যাড সিচুয়েশন ফর এ ডায়াবেটিক পেশেন্ট। তাহলে আমরা কমপ্লিকেশনের ভিতরে কি পাচ্ছি? যে এটা অ্যাবসেস হতে পারে, খুব সহজ। এটা হলে তো একটা সহজ কমপ্লিকেশন, আমরা ইনসিশন অ্যান্ড ড্রেনেজ করে বের করে দিলাম। আরেকটা হতে পারে কি নেক্রোটাইজিং ফাসাইটিস। এটা কিন্তু খারাপ জিনিস। সব যে ফাসা যে প্লেন দিয়ে যাচ্ছে সব ফাসাগুলোকে, কারণ আমাদের বডিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাসা আছে, এই ফাসা দিয়ে বডি সাবকিউটেনিয়াস টিস্যুর সাথে স্কিন এবং আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে একটা বন্ডিং থাকে, সেগুলোকে সব ড্যামেজ করে দেয়। তারপরে আসছে কি টক্সিমিয়া অ্যান্ড সেপ্টিসিমিয়া হতে পারে। সেলুলাইটিস ক্যান প্রেসিপিটেট কিটোঅ্যাসিডোসিস ইভেন ইন এ পেশেন্ট হ্যাভিং ডায়াবেটিস মেলাইটাস।